বিএনপি ক্ষমতা এসে গেছে, হুম এটা একটা পারসেপশন। এবং ঢালাও করে বিএনপির এগেইনস্টে অনেক কথা অনেকে বলছে, সেটাও একটা পারসেপশন। সুতরাং এখানে ঢালাও করে কথা বলাটা আদৌ ঠিক হবে না। মানুষের মধ্যে একটা আশঙ্কা, মানুষের একটা খারাপ অনুভূতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এটা আমি আপনাকে অনুরোধ করছি এবং আপনার দর্শক শ্রোতাকে অনুরোধ করছেন না করার জন্য। হুম কিছুদিন আগেও আপনাদের মধ্যে অনেক মিডিয়াতে বারবার আমাদেরকে প্রশ্ন করেছে, নির্বাচন হবে তো? হুম হুম আমাদের কাছে তো আমাকে এরকম একজন অত্যন্ত উচ্চপদবী ব্যক্তি আমার সাথে চ্যালেঞ্জ দিয়ে বলেছে, তুমি লিখে রাখো যে নির্বাচন হবে না, নির্বাচন হবে না, নির্বাচন হবে না। আমি তাকে ব্যাখ্যা করতে বলেছি, ব্যাখ্যা করেছেন। তো তাকে বললাম যে এটা তোমার পারসেপশন, যে নির্বাচন হবে। এটাও বলা হয়েছিল ডক্টর ইউনূস 10 বছর ধরে ক্ষমতায় থাকবে, উনি ক্ষমতা ছাড়বেন না যাবেন। এটা একটা পারসেপশন। তার মানে বলতে চাচ্ছি যে আমরা যদি শিক্ষিত সমাজ, তথাকথিত শিক্ষিত সমাজেই বলতে পারি, সবাই বাংলাদেশে শিক্ষিত, তার মধ্যে যদি আমরা এই ক্যাটাগরি করি, আমরা আজকে যারা এখানে বসে কথা বলছি, আমাদের কথা যারা শুনবে, আমরা যদি আশঙ্কা বোধ করি, আমরা যদি রং পারসেপশনের উপর নির্ভর করে ধারণা প্রসূত কথা বলে বসি, এটা মানুষের মধ্যে আতঙ্ক ছড়াবে। এটা না করাটাই ভালো। দ্বিতীয় হলো যে আপনি অবতারণা করেছেন, আমাদের ইব্রাহিম ভাই সেটা চ্যালেঞ্জ করেছে, আমিও ওনার সাথে একমত। কারো করে যদি বক্তব্য থাকে স্পেসিফিক্যালি বলতে হবে যে ঠাকুরগাঁ অমুকে অমুক ব্যক্তির এই কাজ করতে গিয়ে নির্বাচন কমিশন এইখানে আইন ভঙ্গ করেছে বা একদল এক পেশের সিদ্ধান্ত জানিয়েছে, স্পেসিফিক টার্মসে বললে আমরা কথা বলতে পারি। কিন্তু এ পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে স্পেসিফিক আসছে। আমি ইব্রাহিম ভাইয়ের জন্য একটা উদাহরণ দিচ্ছি। ইব্রাহিম ভাই, আমার আলোচনাটা শেষ করার পরে, আপনার টক শোর পরে, আপনি জামাত ইসলামের এসএস সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, যিনি কক্সবাজারের মহেশখালী কুতুবদিয়া থেকে নির্বাচনে প্রার্থী হয়েছেন, তার প্রার্থীতা বাতিল করা হয়েছিল এবং সেটা পরবর্তী সময় চ্যালেঞ্জ হয়েছে এবং আজকে দেখলাম এটা আবার বৈধতা ঘোষণা করা হয়েছে। তিনি সংবাদ সম্মেলন করেছেন, মিডিয়াতে কথা বলেছেন, সেখানে তিনি স্পেসিফিক অভিযোগ উত্থাপন করেছেন। তা আমি আপনাকে অনুরোধ করবো, হামিদ হোসেন আজাদ ভাইয়ের সাথে, হামিদুর রহমান আজাদ ভাইয়ের সাথে আপনি একটু কথা বলবেন, কথা বলে একটু জানার চেষ্টা করেন যে কি হয়েছে। কথাটা বলছি এই জন্য, যেটা আপনি নির্বাচন স্টিয়ারিং কমিটির কাছে আপনার এই যে তথ্যটা আপনাকে দিলাম, এটা আপনি একটু ভেরিফাই করে জানবেন অ্যাকচুয়ালি কি হয়েছে। আমি আপনাকে হাসিনা ম্যাডাম আপনার মাধ্যমে নির্বাচন কমিশনকে একটা কথা জোরালোভাবে বক্তব্য দিতে চাই বা বলতে চাই। আমরা যখন বিভিন্ন পলিটিক্যাল পার্টি নির্বাচন কমিশনের সাথে ডায়লগ করছিলাম, এবি পার্টির পক্ষ থেকে আমি সেই ডায়লগের মেম্বার ছিলাম, ডেলিগেশন মেম্বার ছিলাম। দুবার তিনবার নির্বাচন কমিশন আলোচনা হয়েছিল, আমি দুবার সেখানে যাওয়ার আমার সুযোগ হয়েছিল এবং সেখানে প্রধান নির্বাচন কমিশনার মহোদয় নিজে ছিলেন। আমরা অনেকগুলো পরামর্শ দিয়েছিলাম, কিছু কিছু পরামর্শ তিনি গ্রহণ করেছেন, কিছু কিছু পরামর্শ তারা গ্রহণ করেন। আমাদের একটা বক্তব্য ছিল, এইবারের নির্বাচনটা যেহেতু বহুদিন পরে নির্বাচন হচ্ছে, সরকারের প্রশাসনের লোককে এই নির্বাচনে দায়িত্ব না দেওয়ার জন্য, বিশেষ করে যারা বিভাগীয় কমিশনার হন, যারা জেলা প্রশাসক থাকেন, যারা ইউনো থাকেন, তাদের একটা ভয় কাজ করে। ভয়টা হলো এই যে আমি যদি সরকারের নির্দেশনা মোতাবেক বা এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের ডিজায়ার মোতাবেক কিছু কাজ করতে না পারি, তাহলে আমার প্রমোশন বোধহয় বন্ধ হয়ে যাবে। এবং তারা পারসেপশনে যায় এক ধরনের, এবার বোধহয় জামাতের মধ্যে ক্ষমতায় চলে আসলো বা এবার বোধহয় বিএনপি ক্ষমতায় চলে আসলো। তো যেখানে মনে করে এই ধরনের পারসেপশন থাকে, সেখানে তাদের মতো করে তারা কিছু কিছু ক্ষেত্রে সুযোগ গ্রহণ করে। এই জন্য আমরা বলেছিলাম যে প্রশাসনিক ব্যক্তিদেরকে নির্বাচনের কাজে না লাগিয়ে আপনারা নির্বাচনের কর্মকর্তা যারা আছে তাদেরকে প্রশিক্ষণ দেন
তাদেরকে শক্তিশালী করুন এবং কোনো কোনো ক্ষেত্রে যদি প্রয়োজন মনে করেন তাহলে সিভিল সোসাইটি থেকে আপনার টেম্পোরারি ভিত্তিতে লোক নিয়োগ করুন। এটা তারা করে নাই। ফলে কি দাঁড়াচ্ছে? একটা উদাহরণ আপনাকে দেই। এবার সময় নির্ধারণ করেছে সাবমিশনের জন্য আপনার বিকেল 5টা পর্যন্ত। তারিখ শুরু হয় রাত্রে 12টা 1 মিনিটে আর তারিখটা শেষ হয় রাত্রে 12টায়, 24 ঘন্টা। আপনি প্রথম দিন বলেছিলেন যে অমুক তারিখেই ইলেকশনের নমিনেশন সাবমিট করতে হবে। এটা কিন্তু ফলো করে প্রচার করা হয় নাই যেটা 5টার মধ্যে দিতে হবে। আমরা 3জন ব্যক্তি এখানে আছে, আপনি বলেন আপনি সবাই শুনছেন কিনা যে 5টার মধ্যে দিতে হবে। আমরা লাস্টে জেনেছি, শেষের দিকে জেনেছি। ফলে হচ্ছে কি কোন কোন ব্যক্তি 2 মিনিট থেকে আরম্ভ করে 8 মিনিট 10 মিনিট পর্যন্ত সময়ের জন্য ডিলে হয়েছে যে এটা সাবমিশনের জন্য। নির্বাচন কমিশন সেটা গ্রহণ করেন, অর্থাৎ ডিসির অফিস, ইউনিয়ন অফিস সেটা গ্রহণ করেন, ফেরত দিয়ে দিয়েছে। আমাদের পার্টি থেকে 3টে ঘটনা ঘটেছে, আমি স্পেসিফিক্যালি বলছি। আমি আজকে আমাদের প্রার্থী কর্নেল হেলাল, তিনি যেখানে নির্বাচনের প্রার্থিতা নমিনেশন পেপার সাবমিট করার জন্য গেলেন, তাকে বলা হলো এখানে না দিয়ে আপনি ওখানে দেন। ঢাকা শহরের এক জায়গা থেকে আরেক জায়গায় কতক্ষণ সময় লাগে আপনারা জানেন। উনি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় গেলেন, তাকে বলা হলো যে এটা কেন হবে, একটু ওই জায়গাতে দেন। উনি শেষ পর্যন্ত নমিনেশন সাবমিট করতে পারেন নাই। আমাদের পার্টির চট্টগ্রামের 11-এর প্রার্থী আমাদের ইঞ্জিনিয়ার লোকমান, 10-এর প্রার্থী ইঞ্জিনিয়ার লোকমান, এবি পার্টি, তিনি যখন জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে গেলেন তো তাকে বলা হলো যে এটা এই নমিনেশনটা পেপারটা এখানে নেওয়া হবে না, এটা অমুক জায়গাতে নিতে হবে। উনি দৌড়ঝাঁপ করে ওখানে চেষ্টা করলেন, 8 মিনিট লেট হলো। সেদিনই আমরা বললাম দিদার ভাই আমি বোধহয় সাবমিট করতে পারলাম না, কারণ আমাকে ওইখান থেকে ফিরিয়ে দেওয়া হলো এবং উনি বলেন যখন 8 মিনিট দেরি হয়েছে ওনারটা নিচ্ছে না। এই বিড়ম্বনাটা কেন করা হলো? এটা মনে হয় যে নির্বাচন কমিশন থেকে এটা ইচ্ছাকৃত ভাবে নাকি আসলে ওদের অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে? এটা যেহেতু ওনারা অনিচ্ছাকৃত ভুল হলে তার মাসুলটা দেবে কে? এই যে একজন প্রার্থী তার প্রার্থিতা নমিনেশন পেপার জমা দিতে পারলেন না ইনস্ট্রাকশনের অগোছালো কারণে, তাহলে আপনার আগেই কেন 1 সপ্তাহ আগে কেন আপনার মিডিয়াতে ডিক্লেয়ার করলেন না? হাজার ধরনের ইনস্ট্রাকশন আপনি মিডিয়াতে দিচ্ছেন, অথচ প্রার্থীরাই হচ্ছে এই নির্বাচনের মূল ব্যক্তি। তাদের ব্যাপারে আপনি কখনোই ডিক্লারেশন দিলেন না যে 5টার মধ্যে যদি এটা না দেওয়া হয় তাহলে আমরা নিব। তাহলে আপনি 1 ঘন্টার সময় আগে নিলেন না কেন? আপনি কেন বললেন না যে 4টার মধ্যে দিতে হবে, দরকার হলে 2-4 মিনিট দেরি হোক? এটা কেন করলেন? আমাদের পার্টির এরকম অনেক প্রার্থী, আই এম শিওর এটা বিএনপিতে ঘটেছে, এটা জাতীয় পার্টির নয়, আমি জামাত ইসলামীতে ঘটেছে এবং অনেক স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ঘটেছে। তার মানে দিস আর অল ইনএফিশিয়েন্সি অফ দি ইলেকশন কমিশন। এবং এই যে সরকারের যেই আমলারা এই সকল কাজগুলো করে, তারা এখনো মনে করে তারা আমাদের প্রভু। ওনারা প্রভুত্ব না হলে একটা জাতীয় নির্বাচন হবে, আপনি 5টায় কাটাকাটা করে বলে দিলেন, 5টার 2 মিনিট পরে গেলেন, 8 মিনিট পর আপনি নিবেন না। আপনি জানেন না বাংলাদেশের আপনার ট্রান্সপোর্টেশন অবস্থা কি? আপনার যে ট্রাফিকের অবস্থা কি আপনি জানেন না? এক জায়গাতে আরেক জায়গায় যেতে গেলে যে অনেক সময় রোড ব্লক থাকে, অনেক সময় বাজারের মধ্যে দিয়ে যাওয়া লাগে, এই করা লাগে সে করা লাগে ইত্যাদি কারণে অসংখ্য প্রার্থী এবার জমাদান করতে পারে নাই। এটা পুরো দায় ইলেকশন কমিশনকে দিতে হবে এবং সরকারের যে সকল কর্মকর্তারা জড়িত আছে তাদের এই দায়িত্বটা নিতে হবে। এটা হলো আমার প্রথম একটা বক্তব্য। দ্বিতীয় একটা বিষয় আপনাকে আমি বলি, সেটা হলো হলফনামা এবং অন্যান্য যে ডকুমেন্টস সাবমিট করতে হয়। আমি নিজে ফর্মটা ফিল আপ করতে গিয়ে দেখলাম 7-8 বার আমার ঠিকানা বারবার লিখতে হচ্ছে। একই ফর্ম একই জায়গাতে জমা দিতে হবে, কিন্তু ফর্ম গুলো কিন্তু আলাদা আলাদা। একই ঠিকানা
আমাকে অসংখ্যবার লিখতে হচ্ছে। হুম কেন একটা ফর্মালিটি হয় না? আপনার কপি করে নিতে পারেন না? আপনার কেন আমাকে বাধ্য করছেন? এটা একই 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 ঠিকানা বারবার 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 অসংখ্য জায়গা লিখতে হচ্ছে। তারপরে দেখেন এত তথ্য, এত জিনিস চাহিদা আছে। আমরা যদি, আমি জানেন আমাদের আমার ছোট ভাই কল ফেরদৌস এই ফর্মটা দেখেছেন কিনা, না হলে আমি ওনাকে অনুরোধ করি দেখার জন্য। আমরা সেনাবাহিনীতেও আমরা দুজনে কাজ করেছি সরকারি ডিপার্টমেন্টে, আমরা এরকম হাজার হাজার ফর্ম আমাদেরকে ফিল আপ করতে হয়, কিন্তু এই ফর্মের মধ্যে অসংখ্য তথ্য আছে যেটা আননেসেসারি, একেবারে অপ্রয়োজন। এখন অনেক সেই তথ্য। না গোলাম ফরোয়ার্দ যেটা বলছে এই কথাটাই উনি উল্লেখ করেছেন যে আননেসেসারি, এবং সেই আননেসেসারি গুলোকেই আসলে পয়েন্ট হিসেবে ধরে মানে তাদের অনুযায়ী মানে তাদেরকে ইয়ে করে স্থগিত করে দিচ্ছে বা বাতিল করে দিচ্ছে, যেগুলো আসলে আমি সেটা গুরুত্বপূর্ণ বিষয় না। আমি স্পেশাল উদাহরণ দিচ্ছি। এখানে ইব্রাহিম ভাই আছেন, অভিজ্ঞ মানুষ, উনি অনেক আগে মানে স্থানীয় সরকার নির্বাচন করেছেন এবং জাতীয় নির্বাচনে উনি একটা পলিটিক্যাল পার্টির বা বিগেস্ট পলিটিক্যাল পার্টির একটা নির্বাচনের কার্যক্রমে জড়িত থাকবেন। আজকে আমরা একটা বলে দিই, সেটা হলো হুম আমি যদি ট্যাক্স পেমেন্ট করে থাকি, আপনি দেখেন এই ট্যাক্সেশনের পেমেন্টের ফর্মেটটা অনেক বড়। কোনো কোনো ক্ষেত্রে প্রায় 15-20 পৃষ্ঠা পর্যন্ত আমাদেরকে ট্যাক্সেশনের ফর্ম জমা দিতে হবে, অনেক তথ্য সেখানে আছে। তা আমি যদি ট্যাক্সের সার্টিফিকেট আপনাকে দেই, দ্যাট শুড বি গুড এনাফ দ্যাট আই পে ট্যাক্স, এবং ট্যাক্স সংক্রান্ত যাবতীয় তথ্য সরকারের বিধিবদ্ধ সংস্থা ভেরিফাই করে আমাকে একটা 1 পৃষ্ঠা সার্টিফিকেট দিয়েছে। Who the hell you are asking the same thing again to me? কেন আপনি আমার জিজ্ঞেস করছেন এগেইন? এটা করতে আমার ভুল হচ্ছে, কারণ ট্যাক্স পেমেন্ট করতে গিয়ে একজন ট্যাক্স লয়ারের মাধ্যমে আমি এই সকল তথ্যগুলোকে ট্যাক্স ডিপার্টমেন্ট, এনবিআর এর ট্যাক্স ডিপার্টমেন্টে পে করেছি, আমি সার্টিফিকেট গ্রহণ করেছি। কিন্তু এই হলফনামা এবং নির্বাচন কমিশনের ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখা যাচ্ছে এরকম অনেক তথ্য আমাকে দিতে হচ্ছে। এই তথ্য আমাকে দিতে গিয়ে আমার ভুলও হয়ে যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে, কারণ ওই ট্যাক্সেশনের ফর্মটা আমার কাছে হয়তো পুরোপুরি ভাবে তথ্যগুলো হাতের কাছে নাই। আমি ট্যাক্সেশনের ফর্মটা দিলে সমস্যাটা কোথায়? Why have you started doing something which is not necessary? এটা করতে গিয়ে হচ্ছে কি, অনেক মানুষ এই বিড়ম্বনার শিকার হচ্ছে, অনেকভাবে বিড়ম্বনার শিকার হচ্ছে। আমি একটা দুটো উদাহরণ আপনাকে দিলাম। সেই জন্য এবার যা আবার হয়ে গেল, আমাদেরকে এই ফর্মটাকে সিম্পলিফাই করতে হবে। আপনি আমার সম্পর্কে তথ্য চাচ্ছেন, সেই তথ্যগুলো সিম্পলিফাই করেন যাতে করে 2 থেকে 3 পৃষ্ঠার মধ্যে আমি তথ্যগুলোকে দিতে পারি। এখন এই যে ফর্মটা যেটা ওনারা নির্বাচন কমিশনকে দিয়েছে, আমার স্পষ্ট মনে পড়ে জামায়াত ইসলামের সিনিয়র আইনজীবী মিস্টার শিশির মনি, উনি অত্যন্ত জোরালোভাবে বক্তব্য দিয়েছেন, এটা মিডিয়াতে আমি নিজে দেখেছি, যে তার অনেকগুলো ত্রুটি বিচ্যুতি ধরে দিয়েছে, কিন্তু নির্বাচন কমিশন সেগুলো পাল্টায়নি। এটা করতে গিয়ে হচ্ছে কি, অসংখ্য মানুষ সেই ফর্ম ফিল আপ করতে গিয়ে বিড়ম্বনার শিকার হয়েছে, এবং নির্বাচনের প্রার্থীতা প্রমাণ করতে গিয়ে তারা উল্টাপাল্টা হয়ে গেছে এবং প্রার্থীতা বাতিল হয়ে গেছে। এই ক্ষেত্রে কোনো কোনো সময়ে এটা তাদের অনিচ্ছাকৃত ভুল হলেও আমি মনে করি নির্বাচন কমিশনের এই বিষয়ে আরো সতর্কতা অবলম্বন করা উচিত ছিল। তারা যদি এক্সপার্টদের সাথে আগে থেকে বসতো, আমরা এই ফরম্যাটটা দিচ্ছি, এই ফরম্যাটটা যাবে, সেই ফরম্যাটটাকে অনেক সিম্পলিফাই করে যদি দেওয়া হতো, তাহলে আজকে অসংখ্য ব্যক্তি যারা এই নির্বাচনে প্রার্থিতা হওয়ার যোগ্য ব্যক্তি, তারা সেই যোগ্যতাকে প্রমাণ করতে ব্যর্থ হওয়ার কারণে তারা নির্বাচন থেকে তারা সরে দাঁড়াতে হলো। এটা কোনো প্রকারের কাম্য নয়, এবং এটা আমি মনে করি নির্বাচন কমিশনের এটা বড় ফেইলিয়ার, এবং নির্বাচন কমিশনকে ভবিষ্যতের জন্য এখান থেকে শিক্ষা নিতে হবে।